স্পষ্ট যে কলকাতার এলিটরা আমাদেরকে বাঙালি হিসেবে দেখেন, যে আসলে কি এই সরকার সেই পথে আছে? এটাকে গণ অভ্যুত্থান না বিপ্লব? এই যে পোস্ট কলোনিয়াল যুগে আমরা হ্যাঁ, তিনবার স্বাধীন তিনবার হয়েছি। স্বাধীন হয়েছে। এভরিওয়ান ইজ ইকুয়াল, বাট সাম আর মোর ইকুয়াল Then others. দেন দি আদার্স। মানে সবাই সমান, কিন্তু কেউ কেউ অধিকতর সমান। যে আমাদের এই পূর্ববঙ্গের যে মুসলিম জমিদার যারা ছিল, এদের জমিদারিকে কেড়ে নিয়ে একটা কৃত্রিম জমিদারি সৃষ্টি করেছিল পশ্চিমবঙ্গে, যে পাকিস্তান আসলে কে বানিয়েছে। এই পাকিস্তানটা আসলে কি? পাকিস্তানটা হচ্ছে এই যে ভারতে এতদিন ধরে নিপীড়িত নির্যাতিত যে মুসলমানদের যে আকাঙ্ক্ষা, যে মুক্তির স্বপ্ন, যে স্বপ্ন দেখছে যে না একদিন এখানে ফ্যাসিবাদ সাম্রাজ্যবাদ সরে যাবে, আমরা মুক্ত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের বহুদিন থেকে একটা ইচ্ছা ছিল আমরা পডকাস্ট করব, এবং আমাদের ডেল্টা পডকাস্টের লগো রেডি ছিল, পরিকল্পনা তৈরি ছিল, কিন্তু আহ, বিভিন্ন কারণে আমরা ওই পডকাস্ট আর করে উঠতে পারিনি। তো এখন একটা সুযোগ এসেছে, আবার আমরা সবাই বসতে পারছি, আমরা পডকাস্টটা করব ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের ডেল্টা পডকাস্টের প্রথম এপিসোড। এখন আমাদের পডকাস্টের প্রথম এপিসোডে আপনাকে স্বাগতম। হ্যাঁ, আপনাকে স্বাগত। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলে দিই, আমার সাথে যিনি আছেন তিনি স্কুল অফ হিস্ট্রি নামের যে ইতিহাস পাঠদানের প্রতিষ্ঠান, তার চেয়ারম্যান, এবং তিনি একটি বইয়ের লেখক। তার বইয়ের নাম হচ্ছে দ্য লাইফ এন্ড ড্রিমস অফ টিপু সুলতান। তো আমি মনে করি তার মূল, তিনি একটি কলেজের লেকচারার এবং পাশাপাশি তিনি একজন শিক্ষক। তো তিনি আজ আমাদের সাথে আছেন। আমি তারই ছোট ভাই এবং ওনার সাথে কাজ করি। আমি হচ্ছে জামিল আহমদ। তো আজকে আমরা আলোচনা করব দেশে যে একটা বড় পরিবর্তন আসলো জুলাই আগস্টের অনেক রক্তপাত, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়া, এবং একটি নৃশংস অত্যাচারী নিপীড়ক একটি সরকারের পতন ঘটলো, যারা গত 15 বছর ধরে দেশের শাসনের নামে অপশাসন, দুর্নীতি, তারা কি করেনি, সন্ত্রাস, তারপরে হচ্ছে অপহরণ, গুম, খুন এবং বিচারের নামে প্রহসন, অনেক কিছু হয়েছে আমরা দেখেছি। এই যে কোটা আন্দোলন হলো এবং তারপরে সেখানে গুলি চালানো হলো, এরপরে মানুষ যে অপ্রত্যাশিত সাড়া এবং অভাবনীয় সাড়া দিয়ে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে, হ্যাঁ। এবং দেশের সর্বস্তরের জনতা এবং সকল শ্রেণী পেশার মানুষ, সকল চিন্তা মতের মানুষ, Yes. যারা ফেসিবাদের দূষর ছিল তারা বাদে হুম। সকল মানুষ এসে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে, জড়ো এবং হয়েছে। এই গণ অভ্যুত্থানকে এক দফাকে সফল সফল করেছে। করেছে। এখন দেশে এরকম একটা বড় পরিবর্তনের পরে দেশের যারা স্টেক হোল্ডার, দেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে দেশের জনগণ, হুম। এবং জনগণের মধ্যে সবাই আছেন, সুশীল সমাজ, শিক্ষক, ছাত্র, সবাই আছেন, শ্রমিক। তো সবাইকে আমরা আলাদা আলাদা স্টেক হোল্ডার যদি ধরি, সবারই প্রথম কাজ হচ্ছে বিপ্লবকে সংহত করা, এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে মুক্তির প্রেরণা নিয়ে মানুষ এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল, হ্যাঁ। সেগুলোকে সফল করে তোলা। সেটাই। তো এখন দেশে একটি সরকার আছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সরকার, এই সরকার কি জুলাই গণঅভ্যুত্থান, জুলাই আগস্টের বিপ্লবকে সুসংহত করার পথে আছে? আপনি আপনি কি ভবিষ্যৎ দেখছেন? দেখেন, এই গণ অভ্যুত্থান বা বিপ্লব, আমি যদি প্রথমেই এটাকে গণ অভ্যুত্থান না বিপ্লব, এটা নিয়ে একটা বিতর্ক আছে। তবে আমি দেখেছি যারা বিপ্লব বলতে চান না, তারা অনেকেই মার্ক্সবাদী তত্ত্বের আলোকে বিপ্লবের সংজ্ঞায়ন করেছেন। তো মার্ক্সবাদী তত্ত্বের আলোকে যে সংজ্ঞায়ন, ওই আলোকে আসলে এটা বিপ্লব হয় না। তো ওইটাকে যদি প্রামাণ্য হিসেবে না ধরে আমরা হিসাব করি, তাহলে অনেকেই এটাকে বিপ্লব বলছে।
বা গণ অভ্যুত্থান মোটামুটি সবাই বলছেন। তো আমরা গণ অভ্যুত্থান বিপ্লব দুটাই আমরা এই বিতর্কে আমরা যাব না। হুম, এখন কথা হচ্ছে যে এই বর্তমান যাদের হাতে আমাদের রাষ্ট্রের পরিচালনা হচ্ছে, যাদের মাধ্যমে, সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট বলা হচ্ছে। অনেকটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো এটা। হুম, তো এই সরকারের প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাস হওয়ার পর এর মধ্যেই আমরা দেখেছি যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিভিন্ন কারণে এই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই মিশ্র প্রতিক্রিয়াটা কি হওয়াটা স্বাভাবিক, না এটা অস্বাভাবিক, বা এরকম বলা যেতে পারে, এটা কি অনিবার্য ছিল, নাকি আমরা কি করছি, বিভিন্ন ধরনের বিপথে চলে যাচ্ছি, বা আন্দোলন, এই আন্দোলন গণ অভ্যুত্থান বা বিপ্লবকে সংহতি জায়গা থেকে সরে যাচ্ছে বলে কি মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তরে যদি আমি বলি, আমার কাছে মনে হচ্ছে যে মিশ্র প্রতিক্রিয়া কিছু হবেই। কেন হবে? এর উত্তর বলা যায়, পতিত যে স্বৈরাচারের যে গভর্নমেন্ট ছিল 15-16 বছরের, এর বিরুদ্ধে এই সরকারের দূষর সুবিধাভোগী ছাড়া বাকি প্রত্যেকেই কিন্তু নিপীড়িত। প্রত্যেকের সাথেই নিবর্তনমূলক আচরণ করেছে বিগত পতিত সরকার। উদাহরণ হিসেবে দেখেন, অনেকে মনে করতে পারে শুধু মুসলমানরা মার খেয়েছে বা শুধু কমিউনিস্টরা, না, দেখা যায় যে সব গ্রুপ থেকেই কিছু লোক এই পতিত স্বৈরাচার সরকারের সাথে ছিল। কিন্তু যারাই ওই পতিত স্বৈরাচার সরকারের সুবিধায় বা তাদের বিকাশে বা তাদের সুসংহত অবস্থান তৈরিতে ভূমিকা রাখে নাই কিংবা কথা শুনে নাই, তাদেরকে তার আমরা দেখেছি যে শফিক রেহমান, উনি একজন লিবারেল মানুষ, উনিও কিন্তু ভিকটিম। আবার দেখা যায় যে এই জঙ্গি নাটক সাজিয়ে অনেক নিরপরাধ আলেম, অনেক নিরপরাধ মুসলমান, আমলদার ছেলে, একটু ইসলামী লেবাস সে পছন্দ করে, তার আধ্যাত্মিকতার জায়গা থেকে সেগুলা পালন করে, তাকেও এরকম নাটক সাজিয়ে নির্যাতন করা হয়েছে। আয়নাগর থেকে শুরু করে অনেক কিছু তো হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে একেবারে এক্সট্রিম লেভেলের চিন্তা যারা করে, একেবারে বিপ্লবী চিন্তা, ধরেন কমিউনিজমের একটা বৈপ্লবিক কমিউনিজমের একটা ধারা আছে, ওই ধারা কিংবা যে কোনো আদর্শের বৈপ্লবিক জায়গা থেকে শুরু করে একেবারে লিবারেল সকল মানুষ কিন্তু এই আন্দোলনের এক দফায় সহমত পোষণ করে জড়ো হয়েছিল। ওই সময় মুখ্য চেতনা বা মুখ্য আকাঙ্ক্ষা ছিল একটাই, এই স্বৈরাচারের পতন। ওই সময় কিন্তু কে কোন গ্রুপের এটা ম্যাটার করে নাই। সুতরাং যখন স্বৈরাচার পড়ে গেছে, হুম, তখনই সবাই নিজ নিজ পরিচয়ে অবস্থান নিতে চাচ্ছে। কমিউনিস্টরা চাচ্ছে আমরা তো কমিউনিস্ট, সুতরাং রাষ্ট্রে কমিউনিজম হোক। মুসলমানরা স্বাভাবিকভাবে চাইবে হুম, আমাদের, মুসলমানদের আবার যারা যে মতে আছে সেই মতের বাস্তবায়ন চাইবে, হিন্দুরা তাদের মতের বাস্তবায়ন চাইবে, যে যে মতের মানুষ আছে সবাই বাস্তবায়ন চাইবে। এখন এই আপনি যেটা আলোচনা তুলেছেন, এই ইন্টারিম গভর্নমেন্ট, এইটা হয়েছে বিভিন্ন দলের মতের, বিভিন্ন জায়গার মানুষকে একসাথে জড়ো করা হয়েছে। এর মধ্যে এমনও কয়েকজনের নাম পাওয়া যাচ্ছে যারা বিগত স্বৈরাচারের আমলে ধরেন একটু সুবিধাভোগী কিংবা তাদের কোনো অসুবিধা ছিল না, এরকম জায়গা থেকে তারা ছিল। এই বিপ্লব যদি ফেল করত, তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টের অনেকেরই কোনো কিছু হতো না। কিন্তু যারা প্রায় 1000 খানিক শহীদ ইনশাল্লাহ হয়েছে, আরো প্রায় 10-15-20 হাজারের মতো ছাত্র জনতা আহত আছে, কিন্তু এই আহত কিংবা শহীদ হয় নাই যারা আন্দোলনের সাথে ছিল, প্রোফাইল পিকচার লাল করেছে কিংবা পোস্ট করেছে, এরাও কিন্তু আজকে ভিকটিম হতো যদি স্বৈরাচারের পতন না হতো। তো প্রথম কথা হচ্ছে আমার, যে এই সময়ে এসে বিতর্ক থাকবেই। এরপরে আলোচনা করা যেতে পারে যে আসলে কি এই সরকার সেই পথে আছে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আন্দোলন সফল করেছি। আহ আপনার হয়তো জানা আছে সলিমুল্লাহ খান একটি বই লিখেছিলেন 1971-এর বিপ্লব নিয়ে, যে বেহাত বিপ্লব। বেহাত বিপ্লব, হ্যাঁ। এখন বিপ্লব বেহাত হওয়ার একটা আশঙ্কা সবসময়ই বিপ্লবীদেরই এবং বিপ্লবের সমর্থকদের, এই আশঙ্কাটা সবসময় থাকে স্বাভাবিক, এটা থাকবেই। থাকে এখন এরকম অভিজ্ঞতা, মানে আমরা যদি চিন্তা করি যে আমরা 3বার স্বাধীন হয়েছে,
এই যে পোস্ট কলোনিয়াল যুগে আমরা হ্যাঁ, তিনবার স্বাধীন তিনবার হয়েছি। স্বাধীন হয়েছে। প্রথমবার হচ্ছে আমরা যখন ভারত থেকে আলাদা হই এবং ব্রিটিশ শাসন থেকে মুক্ত হই, আহ, এবং পাকিস্তান সৃষ্টি হয়, হুম। তখন আমরা একবার স্বাধীন হয়েছি 47 47-এ। সেটা ছিল পাকিস্তানের দুই ভাগ ছিল, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, যেটা পরবর্তীতে আমাদের দীর্ঘ লড়াই এবং সংগ্রামের একটি পর্যায়ে আমরা বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের নাগরিক হই। তো তারপর যখন বাংলাদেশ হলো, বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশেও কিন্তু আন্দোলন চললো। 75-এ একটি পট পরিবর্তন হলো, হ্যাঁ। ঠিক আছে। তারপরে কয়েকটি গণ অভ্যুত্থান হলো, কয়েকটি সামরিক অভ্যুত্থান হলো। তারপরে এক পর্যায়ে এরশাদের শাসন আসলো, এর বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ গর্জে উঠলো এবং একসময় এরশাদ সরকারের পতন হলো। বাংলাদেশে সম্ভবত সবচেয়ে বেশি মানে নির্বিঘ্নে যাকে স্বৈরাচার বলা যেত, যাকে স্বৈরাচার বলতে কোনো কারো ভয় ছিল না, তিনি হচ্ছেন এরশাদ। তো এতগুলো পরিবর্তনের মধ্য দিয়ে এবং এত রক্তপাতের মধ্য দিয়ে যে পরিবর্তনগুলো আসে, তারপর কেন দেশ আবার এমন একটি পর্যায়ে চলে যায় যেখান থেকে জনগণের মনে হয় যে না, আবার পরিবর্তন দরকার? কেন আমরা একটি ইতিবাচক ভবিষ্যতের দিকে কোনো সময় যেতে পারি না? আমি এখানে একটা জর্জ অরওয়েলের একটা রেফারেন্স টানবো। একটা কথা আছে অরওয়েলিয়ানিজম নামে, একটা জিনিস আছে অরওয়েলিয়ানিজম। অরওয়েলিয়ানিজম জিনিসটা কি? মনে হয় যে অরওয়েল যেটা চান এরকম, বিষয়টা এরকম না। মানে হচ্ছে অরওয়েল 1984 নামে একটি উপন্যাস লিখছিলেন, হ্যাঁ, 1984। ওইখানে উনি একটা চূড়ান্ত ডিস্টোপিয়ান একটা রাষ্ট্রের বা সমাজের চিত্র তিনি এঁকেছিলেন। হ্যাঁ, ডিস্টোপিয়ান মানে হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ব্যবস্থা, নৈরাজ্য না, ঠিক মানে শোষণ, নিপীড়ন, বঞ্চনা, স্বাধীনতাহীনতা, এই সবগুলো নেতিবাচক জিনিসের সমাহার যে শাসন, ইউটোপিয়ার ঠিক বিপরীত। হ্যাঁ, সেই শাসনকে আমরা বলতে পারি ডিস্টোপিয়া। তো উনি এরকম একটা ডিস্টোপিয়ান সমাজ এবং রাষ্ট্রের চিত্র এঁকেছিলেন 1984-এ, ঠিক আছে, যেখানে মানুষ শাসকের সমালোচনা করতে পারতো না। হ্যাঁ, এমন সব শব্দ নিষিদ্ধ ছিল যে শব্দগুলো নেতিবাচক বা সমালোচনার সঙ্গে জড়িত। ওয়ার মিনিস্ট্রি বা যুদ্ধ মন্ত্রণালয়ের নাম হচ্ছে শান্তি মন্ত্রণালয়, এরকম অবস্থা, ঠিক আছে। তারপরে হচ্ছে নতুন ডিকশনারি বানিয়েছে যেখানে এই শব্দগুলো শুধু ব্যবহার করা যাবে এবং অন্য কিছু শব্দ আছে যেগুলো ডিকশনারিতে নাই এবং কেউ ব্যবহার করতে পারবে না, ব্যবহার নিষিদ্ধ। স্বাভাবিক মানবিক সম্পর্ক নিষিদ্ধ, ঠিক আছে। সব বিগ ব্রাদার সবকিছু নিয়ম, সবকিছু ডিকটেট করবেন, উনি বলবেন যে এরকম হবে, এরকম হবে, এর বিপরীতে কোনো সমালোচনার জায়গা নাই। আমরা কিন্তু এতটুকু ডিস্টোপিয়ার ভিতর দিয়ে না গেলেও আমরা কিন্তু ওই ডিস্টোপিয়ার সাথে আমাদের বাংলাদেশের যে গত 15 বছরের অবস্থা, সেটার একটা মিল পাই। হ্যাঁ, আমরা কিন্তু খুব ভালো ছিলাম না, অনিবার্যভাবে আমাদের। আমরা কিন্তু এর চেয়ে বরং যদি বলি যে আমরা খুবই খারাপ অবস্থায় ছিলাম, বলা যায়। এরপরে এই যে অবস্থা, এটা হচ্ছে ওরিয়েলিয়ানিজমের, মানে এই যে মানুষ বলতে পারে না, আমরা তো বলতে পারি না। এরপরে যদি আবার আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করি যেখানে আবার কিছু লোক শুধু বলতে পারবে এবং বাকিদের আওয়াজ বন্ধ করে দেয়া হবে, এবং বাকিরা কোনো কিছু বললেই আগের সরকারে বা আগের স্বৈরাচারের সময় যেরকম বলা হতো যে রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তি, দেশদ্রোহী, এরকম যে চিহ্নিত করা হতো, প্রোফাইলিং করা হতো, তারপর নির্যাতন নিপীড়নের ভিতর দিয়ে যেতে হতো। শুধু সরকারের উচ্চ পর্যায়ে থেকে এরকম হতো বিষয়টা তাও না, এই যে কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে পাড়ায় মহল্লায় মানুষ কথা বলতে ভয় পেত।
ঠিক আছে? হ্যাঁ। এই অবস্থা থেকে আমরা আমরা মানুষ যখন নেমেছে, আমাদের ভাই ব্রাদার বন্ধু আন্দোলনে নেমেছে, হুম। আমরা সমর্থন দিয়েছি যে যেভাবে পেরেছে। এরপরে আমরা একটা পরিবর্তন দেখেছি। এখন আবার ওরওয়েলের উদাহরণ যদি টানি, যে ওনার আর একটা ছোট্ট উপন্যাসিকা নভেলা আছে, হুম। ওর নাম হচ্ছে অ্যানিমেল পার্ক। অ্যানিমালস। যেখানে হচ্ছে একটা বিদ্রোহ এবং সাম্যের এবং সুখের একটা ব্যবস্থা তৈরি হবে, যেখানে সবাই সমান এবং প্রাণীদের অধিকার নিশ্চিত হবে, এরকম একটা সমাজের দাবিতে বা তো জর্জ অরওয়েল তার অ্যানিমেল ফার্ম বইয়ে যে সাম্যের পক্ষে প্রাণীদের, যে অ্যানিমেল ফার্মের ভিতরকার প্রাণীদের যে বিদ্রোহ, তাদের মানুষ শাসকের বিরুদ্ধে, এরপরে ফার্মে যারা ওই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল, অংশগ্রহণ করেছিল, তাদেরই একটি প্রভাবশালী গোষ্ঠী সেই বিপ্লবকে কুক্ষিগত করে ফেলে এবং সেটা নিজেদের একার অর্জন হিসাবে দেখাতে থাকে। তারপরে যে সাম্যের কথা ছিল, দেখা গেল যে কি হলো, সেখানে অরওয়েল সুন্দরভাবে গল্পটা এনেছেন যে সাম are more equal than others. Everyone is equal, but some are more equal than দেন আদার্স। the others. মানে সবাই সমান, কিন্তু কেউ কেউ অধিকতর সমান। সেটা কিরকম, যে কিছু কিছু সুযোগ সুবিধা, কিছু কিছু প্রিভিলেজ একটা অংশ বেশি পাচ্ছে। এই যে পরিস্থিতি, যে সবাই কিন্তু পরিবর্তনের পক্ষে কাজ করেছে এবং সবাই একটি সাম্যের দিকে, ন্যায় ভিত্তিক সমাজ গড়ে তুলতে চেয়েছে, তারপরে কি তারপরে তাদেরই একটি অংশ সেই সমস্ত অর্জনকে নিজেদের জন্য কুক্ষিগত করে নিল এবং সেটা থেকে প্রাপ্ত সকল সুবিধা নিজেরাই ভোগ করার সকল বন্দোবস্ত করে নিল। আমরা কি বাংলাদেশে বারবার এরকম এনিম্যাল ফার্মের পুনরাবৃত্তি করেছি কিনা, এবং এখন যে পরিস্থিতি, আমরা কি সেদিকে এগোচ্ছি? আমি আপনাকে আরেকটা শব্দ বলে দেই, যে একটা কথা উঠেছে মাস্টার মাইন্ড নিয়ে। সেটাও কি এনিম্যাল ফার্মের কেউ কেউ মাস্টার মাইন্ড হয়ে ওঠার এবং বিপ্লবকে কুক্ষিগত করার একটা অপপ্রয়াস হিসাবে আপনি দেখেন এই কি? সাফল্যকে বেহাত করার। এইটা, এই ব্যাপারে আলোচনার জন্য আমাদের একটু পেছনে তাকাতে হবে। আমরা আসলে বাঙালিদের দুর্ভাগ্যই বলা যায়, আমরা যে ব্রিটিশদের দ্বারা যখন আমরা আমাদের রাজত্ব, আমাদের অধিকার হারাই, ব্রিটিশ আমলের আমাদের শোষণ, বৈষম্য, নিপীড়ন তো ছিলই, এটা নিয়ে আলাদা আলোচনা করা যায়। কিন্তু আপনি যে ব্যাপারটা অ্যাড্রেস করলেন এতক্ষণ, এটা কিন্তু এক্স্যাক্টলি, তবে ভিন্নভাবে এই প্যাটার্নেই 47-এর পর পাকিস্তানে হয়েছে, এই প্যাটার্নেই 71-এর পর বাংলাদেশে হয়েছে। সেই আশঙ্কাটা আমরা এখন 24-এও হবে কিনা, বা 24-এর জুলাই বিপ্লবের পরে হবে কিনা, সেই আশঙ্কা কিন্তু থাকছে। এখন এটা কেন হচ্ছে, কেন বারবার গণমানুষের আকাঙ্ক্ষা এইটা বাস্তবায়ন হচ্ছে না? এবং গণ আকাঙ্ক্ষাকে, ওই যে আপনি যে দুইটা উপন্যাস দিয়ে এক্সাম্পল দিলেন জর্জ অরওয়েলের, এই ব্যাপারটা কেন বারবার ঘটছে? এটার জন্য আমরা একটু যদি পেছন দিকে তাকাই, আমরা জানি যে প্রথম যে শাসক নিজেকে বাঙালি বলেছিলেন, আমি একটু হিস্ট্রি এখানে উল্লেখ করছি, তিনি হচ্ছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। উনি ইলিয়াসাই ডাইনাস্টির বা শাসন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এই ইলিয়াস শাহের সময় থেকেই মূলত আমাদের বাঙালিদের, এখানে আমরা জানি যে অনেকগুলো জনপদ ছিল, বঙ্গ, পুন্ড্র, বরেন্দ্র, রাঢ়, অনেকগুলো, চন্দ্রদ্বীপ, হরিকেল, এরকম অনেকগুলো জনপদ ছিল। এর মধ্যে কিন্তু বঙ্গকে কেন্দ্র করেই বঙ্গের যে বিকাশ, পলিটিক্যাল, ইকোনমিক, এই দুইটা বিকাশ এত ভালো হয়েছে যে বাকিগুলা বঙ্গের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবং বাংলা, বাঙ্গালা, বেঙ্গল, বঙ্গ,
এই বিভিন্ন এক এক সময় এক এক সংস্কৃতিতে এক এক যুগে এক এক টার্মে মোটামুটি বাংলা বঙ্গকে কেন্দ্র করেই এই বাঙালিদের বিকাশ ঘটেছে। এবং আমরা জানি যে বাঙালিদের এই স্বর্ণযুগ কিন্তু ওই মুসলিম আমলে, ইলিয়াসাই ডাইনাস্টি, এই শাহী বংশে পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে ঈসা খান আমলে সোনারগাঁ কেন্দ্রিক একটা আমাদের সমৃদ্ধি ছিল। এইভাবে আমরা উন্নতির শিখরে পৌঁছেছিলাম। সেই উন্নতির শিখর থেকে ইভেন আমরা এটাও জানি যে দিল্লি থেকে যখন মুঘলরা আমাদেরকে দখলের প্রয়াস চালায় তখন কিন্তু আমরা প্রতিরোধ করেছি, দীর্ঘদিন যুদ্ধ হয়েছে, শেষ পর্যন্ত আমরা আকবরের সময় 1576 খ্রিস্টাব্দে দিল্লির অধীনে হই। কিন্তু দিল্লির অধীন হলেও আমরা এক ধরনের স্বায়ত্তশাসন ছিলাম, এটা সুবা বাংলা ছিল তখন, মুঘলের সুবা বাংলা। কিন্তু আমাদের পতন যুগ কবে শুরু হয়? অনেকে মনে করেন যে দিল্লির হাতে আমরা যখন আমাদের রাজত্ব সমর্পণ করেছি বা আমরা যখন পরাজিত হয়েছি তখনই আমাদের পতন যুগ। আমি মনে করি যে না, আমাদের প্রথম পতন হয়েছে পলাশির যুদ্ধে। যদিও এটা নাটক ছিল, এখানে অনেক পলিটিক্স আছে, আসল এখানে ইতিহাসের নামে প্রোপাগান্ডা হয়, যেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করে যেতে পারি। তো এই ব্রিটিশ আমলে আমাদের যে দুর্দশা, দুর্গতি এবং নিপীড়ন শুরু হয়, সেই সময় থেকেই আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা, এই মুক্তির যুদ্ধ শুরু হয়, যেটাকে আজাদী আন্দোলন বলা হয় ভারতের ইতিহাসে। 100 বছরের আজাদী আন্দোলনের পর একটা সিপাহী বিদ্রোহ হয়, ওইটাও আমরা ব্যর্থতায় পর্যবসিত। তো যাই হোক, এইভাবে বিভিন্ন কাহিনীর মাধ্যমে অতঃপর আমাদের একটা সুযোগ আসে। কি সুযোগ? যে স্বাধীনতার সুযোগ ব্রিটিশের হাত থেকে। কিন্তু ব্রিটিশের হাত থেকে বৈপ্লবিকভাবে স্বাধীন হওয়ার সমস্ত প্রয়াস ব্রিটিশরা বারবার ব্যর্থ করে দিচ্ছে এই ভারতীয়দেরই সহযোগিতা, যারা ব্রিটিশের দূষর ছিল। আমরা বিগত অনেকেই অবাক হয়ে যায় যে ব্রিটিশরা এসে অন্যায়ভাবে আমাদেরকে শোষণ করছে, আবার এই ভারতীয়দের একটা অংশ তাদেরকে সহযোগিতা করছে। এটা কিভাবে? এটা খুব সহজেই আমরা বুঝতে পারবো। বিগত 15 বছরে এই যে বাঙালি বা বাংলাদেশিদের উপর যে নিপীড়ন হয়েছে, এই নিপীড়নে যাদের হাত ধরে, আমরা তো ফ্যাসিস্ট স্বৈরশাসক প্রধান যিনি, তাকে চিনি, তার মন্ত্রীদেরকে চিনি। প্রশ্ন হচ্ছে তারা যাদের মাধ্যমে এটা করিয়েছে এরাই তো আমাদের লোক। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো যে বিদেশি শোষকরা, বিদেশি নিপীড়করা, ঔপনিবেশিক শক্তি বলেন, সাম্রাজ্যবাদী শক্তি বলেন, তারা মূলত স্থানীয় দূষরদের সহযোগিতা নেয় সবসময়। এক্স্যাক্টলি। আমরা সেটা মুক্তিযুদ্ধের সময় দেখেছি। আমরা সেটা, আপনি যদি বলেন যে ভিয়েতনামে আমেরিকার যে যুদ্ধ ছিল, সেখানে আমেরিকার পক্ষে একটি ভিয়েতনামের একটা অংশ আমেরিকার পক্ষে যুদ্ধ করেছে। এক্স্যাক্টলি, এবং সবখানে এটা ঘটে। ঠিক আছে। তারপরে বা আমেরিকা ওই পক্ষ নিয়ে, আমেরিকা দেখেছে যে আমরা ওই পক্ষের হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ। একইভাবে আফগানিস্তানে দেখেন, সেখানে কিন্তু একটা বড় অংশ স্বাধীনতার, মানে এই যে আফগানিস্তানের যে স্বাধীনতা আসলো 2021-এ, এরপরে একটা বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে পালিয়ে যেতে চাইলো। কেন চাইলো? কারণ তারা এই বিগত 20 বছরে মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সাম্রাজ্যবাদী আমেরিকার পক্ষে ছিল, তারা দূষর ছিল। হ্যাঁ, আমরা দেখছি না এখন আমাদের দেশ থেকে কিছু মানুষ পালিয়ে যেতে চাচ্ছে। এক্স্যাক্টলি। কেন পালিয়ে যেতে চাচ্ছে? ওরা তো আমাদেরই লোক, আমাদের তো আমাদের দেশের মানুষ। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু সবসময় ঘটে। ব্রিটিশরাও এক্স্যাক্টলি সেটাই করেছিল। এবং আমি যদি একটা ইনফরমেশন, একটা সংখ্যা দিই আপনাকে, যে সিপাহী বিদ্রোহের সময় যে ব্রিটিশ বাহিনী ছিল, সশস্ত্র বাহিনী, এটাতে প্রায় 3.5 লক্ষ সশস্ত্র বাহিনীর ছিল। তো এই 3.5 লক্ষের মধ্যে মাত্র 51,000 ছিল ইংরেজ বা ইউরোপিয়ান, বাকি 3 লক্ষই কিন্তু এইখানে নেটিভ ভারতীয় ছিল। তো যাই হোক, তো আমরা যখন কোনোভাবে আজাদী আন্দোলন, আমাদের সিপাহী বিদ্রোহের পরে দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, একের পরে এক আন্দোলন তৈরি হচ্ছে, কিন্তু মুসলমানরা, বিশেষ করে মুসলমানরাই ব্রিটিশের হাতে শোষিত, বঞ্চিত হয়েছে। কেন? কারণ ব্রিটিশরা যখন এখানে আসলো তখন এখানে রাজশক্তি কারা? মুসলমান। ব্রিটিশরা এখানে ক্ষমতা নিল কার হাত থেকে? মুসলমানদের হাত থেকে। যদিও ওই সময় কিন্তু আজকে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বা ব্রিটিশ আমলে যে দাঙ্গাগুলো দেখেছি ওই রকম কিছু ছিল না মুঘল আমলে। বা মুসলমান শাসকদের প্রশাসনে অন্যান্য ধর্মের, বিশেষ করে হিন্দু এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষদের ব্যাপক অংশগ্রহণ ছিল, যোগ্যতার ভিত্তিতে, মেরিটোক্রেসির ভিত্তিতেই তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে মুসলমানরা সবচেয়ে বেশি
শোষিত বঞ্চিত হয়েছে ব্রিটিশ আমলে। এবং এক পর্যায়ে ব্রিটিশরা সিপাহী বিদ্রোহের পর এখানে তারা দেখলো যে শুধু মার কাট শুধু বন্দুক দিয়ে দমিয়ে রাখা যাবে না, আরেকটা সিপাহী বিদ্রোহ যদি হয়, যদি এটা সিপাহী বিদ্রোহ না, এটাও ছিল জনতা, যেমন জুলাই বিপ্লব যেটা ছাত্র জনতার হয়েছে, ওই সময় এটা কিন্তু যে সিপাহী এবং জনতার আন্দোলন ছিল, সুসংহত একটা আন্দোলন ছিল। এই অবস্থা থেকে তারা কি করলো, ব্রিটিশ সরকার কোম্পানির হাত থেকে ক্ষমতা তাদের হাতে নিয়ে, এবং তারা চিন্তা করলো যে আমাদের তো ভারতীয়রা বিশ্বাস করছে না, বিশেষ করে ভারতীয় মুসলমানরা এবং দেশপ্রেমিক হিন্দুরা বিশ্বাস করছে না। সেই ক্ষেত্রে আমরা এক কাজ করি, আমরা ভারতীয়দেরকে পলিটিক্সে অংশগ্রহণ করি। এজন্য কিছু শাসনতন্ত্র তান্ত্রিক প্রয়াস শুরু করলো ব্রিটিশরা, এবং 1860 সালে 61 সালে বিভিন্ন রেগুলেটরি আইন করা শুরু করলো, বিভিন্ন ভারত শাসন আইন শুরু করলো তারা। এবং সেই লক্ষ্যেই যাতে ভারতীয়দের অংশগ্রহণ করা যায়, যাদের মাধ্যমেই মূলত ব্রিটিশ সাম্রাজ্য আরো প্রতিষ্ঠিত হবে, সেই লক্ষ্যে তারা একটা পলিটিক্যাল পার্টি তৈরি করলো বা রাজনৈতিক দল। সেই দলের নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 1885 সালে। দেখেন, এটা সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, কিন্তু এটা পুরা স্ট্রাকচারটা কে বানিয়ে দিয়েছে? অ্যালান অক্টাভিয়ান হিউম নামে একজন ব্রিটিশ, একজন সিভিল সার্ভেন্ট বা ব্রিটিশ কর্মকর্তা, কোম্পানির কর্মকর্তা, প্রশাসক। হ্যাঁ, একজন প্রশাসক। এরপর আমরা দেখেছি যে এই সলিমুল্লাহ খান, নবাব সলিমুল্লাহ, হ্যাঁ, নবাব সলিমুল্লাহ, আমাদের আজকের যে সলিমুল্লাহ খান, স্যার নবাব সলিমুল্লাহ, উনার সাথে আরো বেশ কিছু মুসলমান পলিটিশিয়ান সবাই মিলে, এইটাও কিন্তু ব্রিটিশের একটা সহযোগিতায় 1906 সালে আরেকটা রাজনৈতিক দল হইলো, সেটা হচ্ছে অল ইন্ডিয়া হ্যাঁ, মুসলিম লীগ, নিখিল ভারত মুসলিম লীগ। এখন এই মুসলিম লীগকে কিন্তু প্রথম দিকে সাধারণ মুসলমানরা তাদের আস্থার জায়গায় নেয় নাই, মুসলিম লীগকে ওই জায়গায় দিতে পারে নাই। এই যে বাঙালি আমরা, আজকে তো আমরা বাংলাদেশ নিয়ে আমাদের এই আলোচনা, এই বাংলা বা বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ আমলে যে 11টা প্রদেশ ছিল, ব্রিটিশ আমলে বা ব্রিটিশ ইন্ডিয়ায়, ব্রিটিশ ভারতে দুই প্যাটার্নের, এখানে ভূখণ্ডগুলো দুইটা পলিটিক্যাল মানে সিস্টেমে ছিল। একটা হচ্ছে দেশীয় রাজ্য, যাকে প্রিন্সলি স্টেটও বলা হয়, যে রাজা বা জমিদার শাসক সে নিজে চালাবে, ব্রিটিশের সাথে সে ট্যাক্স দেবে, সহযোগিতা করবে, ব্রিটিশদের সুবিধা, এটা চালাচ্ছে স্থানীয়রাই, কিন্তু সুযোগ সুবিধা ব্রিটিশ। আর কিছু জায়গা আছে সরাসরি ব্রিটিশ প্রশাসক দিয়ে তারা এটাকে পরিচালনা করছে, এটাকে, এগুলা হচ্ছে প্রদেশ বা রাজ্য। তো ব্রিটিশরা পুরো ব্রিটিশ ভারতকে 11টা প্রদেশে ভাগ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রদেশ বা প্রভিন্স ছিল বেঙ্গল প্রেসিডেন্সি। তো এই বেঙ্গল প্রেসিডেন্সির নাগরিকদের মধ্যে বা জনগণের প্রায় অর্ধেক হিন্দু, অর্ধেক মুসলমান। তো এই ক্ষেত্রে পূর্ব বাংলা যেটা, এটাইতে কিন্তু অধিকাংশ মুসলমান, আর পশ্চিম বাংলা ওইখানে অধিকাংশ হিন্দু। আমরা এটাও জানি, এটা আজকের এই প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের এই কাহিনীগুলা না বুঝলে এটা ধরা যাবে না, অবশ্যই, এই জন্য আমি উল্লেখ করছি। আমরা খেয়াল করলে দেখব যে আমাদের এই পূর্ববঙ্গের যে মুসলিম জমিদার যারা ছিল, এদের জমিদারিকে কেড়ে নিয়ে একটা কৃত্রিম জমিদারি সৃষ্টি করেছিল পশ্চিমবঙ্গে ব্রিটিশরা, এবং কলকাতা নামক একটা ভিলেজ, একটা গ্রামকে, এবং পাশে আরো 2টা গ্রাম 3টা গ্রাম নিয়ে এটা কলকাতা নামে একটা শহর বানায়, এটাও ব্রিটিশরা। এবং কলকাতা কেন্দ্রিক যে জাগরণ, যেটা আজকে আমাদের প্রোপাগান্ডা হিসেবে আমাদেরকে বাঙালিদের শিল্প সংস্কৃতিতে, রাজনীতিতে জাগরণ বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যে বেঙ্গলি রেনেসা বলে, এই যে এটা প্রোপাগান্ডা, বেঙ্গল রেনেসা না, তাহলে সেটা এটা ব্রিটিশ মদতে, ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় এবং ব্রিটিশের অনুগত হিন্দু এলিটদের তৈরি একটা কালচারাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, বা আমরা কি বলতে পারি, আন্দোলন বলতে পারি, এটা প্রয়াস বলতে পারি। তাহলে আচ্ছা, হিন্দু এলিটদের যদি মধ্যে যদি একটা রেনেসা ঘটে থাকে, এবং তারাও যেহেতু বাঙালি ছিল, তাহলে সেটাকে বেঙ্গলি রেনেসা কেন বলা যাবে না? হিন্দু এলিট যারা, তাদের মধ্যে রেনেসা হলে এটা তো বাঙালি রেনেসা, এটা তো বলা যায় স্বাভাবিক, কিন্তু এখানে বলা যাচ্ছে না। কেন যাচ্ছে না? এই কেনটার আমি একটা জিনিস ডিসক্লেমার দিতে হবে, যে হিন্দুদের মধ্যে দেশপ্রেমিক যারা, তারা কিন্তু ব্রিটিশের শত্রু ছিল,
এবং ব্রিটিশরা যতবার যেখানে আন্দোলন হয়েছে মুসলিমদের নিবর্তন করেছে, এখানে কিন্তু শুধু মুসলিমরা না, দেশপ্রেমিক হিন্দু যারা ছিল হুম। তাদেরকেও কিন্তু তারা ধ্বংস করেছে। আচ্ছা, এখন কেন কলকাতা কেন্দ্রিক এই জাগরণ, এই রেনেসাকে বাঙালি রেনেসা বলা হচ্ছে না? কারণ যদি এটাকে বাঙালি রেনেসা বলা মানে বলার চেষ্টা, বলার সুযোগ থাকতো, কখন সুযোগ থাকতো? যখন সমগ্র বাংলায় বা বেঙ্গল প্রেসিডেন্সি এইটা সুবিধা পেত, যখন আমরা দেখতাম বাঙালি হিসেবে, বাঙালি পরিচয়ে সবাই এই রেনেসার অংশীদার বা এটলিস্ট সুবিধাভোগী। কিন্তু আমরা এটা দেখি নাই। আমরা দেখেছি শুধু কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গেরই বিকাশ, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং রাজনৈতিকভাবে। ঠিক একই সময়ে হতে পারে একটা জায়গায় বেশি বিকাশ হচ্ছে, রাজধানীগুলোতে এটা হয়, এটা স্বাভাবিক, কিন্তু ঠিক একই সময়ে পূর্ব বাংলার কৃষক, শ্রমিক, সাধারণ জনতা নির্মম অবস্থায় ছিল। এবং অতি দুঃখের বিষয় যে এই কলকাতা কেন্দ্রিক যে কৃত্রিম একটা জমিদারি সৃষ্টি করা হয়েছে, সেই জমিদারেরা, তাদের জমিদারি ছিল কোথায়? পূর্ব বাংলায়। সেই পূর্ব বাংলার কৃষক শ্রমিকদেরকে যে পরিমাণ নির্যাতন করেছে, এটা বলা মানে এইটা দেখার পর, এটা আপনি যখন পাঠ করবেন, আমরা যখন জানবো, তখন এটা কোনোভাবেই এই রেনেসাকে বাঙালি রেনেসা বলা যায় না। আপনার কথা মানে যদি এটাকে এভাবে ফ্রেম করা যায় কথাটাকে, যে শরৎ বাবুর একটা উপন্যাস, সে সম্ভবত তিনি বলেছিলেন যে আজকে বাঙালি এবং মুসলমানের খেলা, মুসলমান Yes. আজকে হচ্ছে বাঙালি এবং মুসলমানের মধ্যে ফুটবল ম্যাচ। তাহলে তিনি মুসলমান বাঙালিদেরকে বাঙালি বলে স্বীকার করছিলেন না। এবং এই যে সাইকি, এই যে উনার যে হ্যাঁ। এই যে মনোভাব, দৃষ্টিভঙ্গি পূর্ব বাংলার মুসলিমদের প্রতি, হুম। এটা কিন্তু ওই কলকাতা কেন্দ্রিক যে বিকাশমান বা যারা এই ব্রিটিশদের সহযোগিতায় সুবিধা প্রাপ্ত হয়েছে, হুম। এলিট হয়েছে, নব্য এলিট যারা, হুম। এদেরই এটা দৃষ্টিভঙ্গি, এদের কমন দৃষ্টিভঙ্গি। শরৎবাবু যেটা করেছেন, হুম। এটা শুধু শরৎবাবুর একা না, এটা আমরা অন্যান্য লিটারেচার ঘাটলেই পেয়ে যাই। হুম। এবং এইখানে কয়েকটা টুইস্ট হয়ে গেছে। 1903 সালে মূলত যখন ব্রিটিশরা দেখলো পূর্ব বাংলার বাঙালিরা, যারা অধিকাংশ মুসলমান, তারা তাদের অবস্থা একেবারেই খারাপ, এবং এই বিশাল বেঙ্গল প্রেসিডেন্সিতে এদের অবস্থা একেবারেই নিম্নে, ঠিক বিপরীতে পশ্চিম বাংলা। তখন তারা চিন্তা করলো যে এই বেঙ্গল প্রেসিডেন্সিকে আমরা যদি দুই ভাগ করি, এবং বেঙ্গল প্রেসিডেন্সির পূর্ব অংশ যেটা পূর্ব বাংলা, ওটার সাথে আসাম জুড়ে দিয়ে তারা 1905 এটা কিন্তু করেই ফেললো। 1905 সালে, যেটাকে আমরা বঙ্গভঙ্গ নামে চিনি, তারা বাংলা প্রেসিডেন্সিকে দুই ভাগ করলো। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ প্রদেশ, একটা হচ্ছে পূর্ব বাংলা এবং আসাম প্রদেশ। আগে ছিল পুরো বাংলা প্রেসিডেন্সির, বেঙ্গল প্রেসিডেন্সির রাজধানী কলকাতা, এখন শুধু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, আর পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী হলো ঢাকা। যে পশ্চিম বাংলা এতদিন ধরে আমাদেরকে বাঙালি বলে নাই, যে পশ্চিমবঙ্গের এলিটরা আমাদেরকে যত রকমের শোষণ নিপীড়ন করা যায় তা করেছে, সেই পশ্চিমবঙ্গ হঠাৎ করে একটা মুভমেন্ট শুরু করলো এই বঙ্গভঙ্গের বিপক্ষে। সেটা কি? স্বদেশী আন্দোলন। হঠাৎ করে ওই সময় পূর্ব বাংলার লোকেরা দেখলো যে আমাদের পশ্চিমবঙ্গের ভাইদের আমাদের প্রতি প্রেমের তো অভাব নেই, মহব্বত বেয়ে পড়ছে, সাহিত্য রচনা হলো। সেই সাহিত্যেরই অংশ ছিল কি? আমার সোনার বাংলা, আমার সোনার হ্যাঁ, বাংলা, এটা আমি মোটামুটি তোমায় ভালোবাসি। নিশ্চিত যে এই সময়ের লেখা, যদি এটা নিয়ে একটা বিতর্ক তোলা হয়, বাট মোটামুটি নিশ্চিত এই সময়ের লেখা। এবং পরনা রেশমি ছুরি, এরকম আরো অনেকগুলা গান, অনেকগুলা আর্ট, বিভিন্ন ভাবে শিল্প সংস্কৃতি, পশ্চিম বাংলার এলিটরা এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে অবস্থান নিলেন। কিন্তু পূর্ব বাংলাতে ঠিক কি হয়েছিল? এই বঙ্গভঙ্গে কিন্তু পূর্ব বাংলায় একটা উচ্ছ্বাসে পড়েছিল, একটা আনন্দের রুল বা বন্যায় আমরা পড়েছিলাম। এবং ঢাকা রাজধানী হওয়ার পর ঢাকা কেন্দ্রিক যে প্রাণ চাঞ্চল্য শুরু হয়েছে, অর্থনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, রাজনৈতিক ভাবে সবাই আনন্দিত। পূর্ব বাংলার মানুষ, বাঙালিরা অনেকদিন পর মনে হয়েছে যে না, আমরা একটু হলেও আমাদের অবস্থার একটু উন্নতি ঘটবে। এই অবস্থায় পশ্চিম বাংলার ঠিক বিপরীত একটা আন্দোলন শুরু করলো, যে স্বদেশী আন্দোলন। নামটা স্বদেশী আন্দোলন, কিন্তু পূর্ব বাংলার গণ আকাঙ্ক্ষা বা গণ যে অভিব্যক্তি, তাদের বক্তব্য হচ্ছে যে পশ্চিম বাংলা এটা ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র? যে আমরা
যে আমাদের উন্নতি হয়ে যাবে। একচেটিয়া বাণিজ্য ছিল, একচেটিয়া শিল্প, সংস্কৃতি এবং রাজনীতিতে সবকিছুতে একচেটিয়া ছিল কলকাতার দখলে, মনোপলি ছিল এখানে। এখন ঢাকা রাজধানী হওয়ার কারণে আসাম এবং পূর্ব বাংলার সবাই তো আর কলকাতা যাওয়া লাগবে না, ঢাকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তার মানে কলকাতা কেন্দ্রিক যে একচেটিয়া শিল্প, সংস্কৃতি, রাজনীতি এবং অর্থনীতি, এই জায়গাগুলাতে যে একচেটিয়া অবস্থা ছিল সেটা একটু হলেও কমে যাবে, এটা তারা মেনে নিতে পারে। এবং তাদের যে প্রভাব এটা সংকুচিত হয়ে যাবে, এটাও তারা মেনে নিতে পারেনি। এটা হচ্ছে স্রেফ অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক বিভাজন। যেমন বাংলাদেশে এই মুহূর্তে 8টা বিভাগ আছে, তো আমরা কি আন্দোলন করি যে এই ধরেন নতুন একটা বিভাগ হয়ে যাবে। কিছুদিন আগে একটা বিভাগ নিয়ে এই যে কুমিল্লা, নোয়াখালী ওই এলাকাতে একটা বিভাগ নিয়ে আলাপ চলছিল বিগত সরকারের আমলে, কিন্তু নোয়াখালী বিভাগ হ্যাঁ, নোয়াখালী বিভাগ চাই। এখন নোয়াখালী যদি বিভাগ করা হয়, তাহলে নোয়াখালীর আশপাশের এরা যদি আন্দোলন করে যে না আমাদেরকে কি করা হচ্ছে, ষড়যন্ত্র করা না, হচ্ছে, আমি নোয়াখালী বিভাগ চাই। দেখেন এইরকম একটা সিম্পল অ্যাডমিনিস্ট্রেটিভ একটা প্রয়াস ছিল, এইটাকে রাজনীতিকরণ করে, এইটাকে হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের নাকি হিন্দু মুসলিম এই ভ্রাতৃত্ব বোধকে নাকি ভেঙে দেওয়া হচ্ছে, বাঙালিদেরকে হিন্দু মুসলিম ভাগে ভাগ করা দেওয়া হচ্ছে, এই বাঙালিদের ঐক্যকে নাকি বিনষ্ট করা হচ্ছে। আমরা ঐক্যবদ্ধ ছিলাম না। এই ব্রিটিশের সুবিধাপ্রাপ্ত কলকাতা কেন্দ্রিক যে এলিট শ্রেণী, এরা তো বাঙালিকে ঐক্যবদ্ধ করে রাখে নাই, এটা তো ফ্যাক্ট, থিওরি না এটা। এবং এক্স্যাক্টলি তাদের শেষ পর্যন্ত তাদের আচ্ছা, আপনার কি মনে হয় যে এখানে এই যে পরবর্তীতে দ্বিজাতি তত্ত্ব আসলো, হ্যাঁ, তার এই যে রাজনীতি বা হিন্দু মুসলিমদের মধ্যে এই যে বিভাজন, এটা ইন্ধন জুগিয়েছিল দ্বিজাতি তত্ত্বের পিছনে? এক্স্যাক্টলি আমি এই ব্যাপারটা হ্যাঁ, এবং যে দেখেন কলকাতা এর ফলেই কিনা পাকিস্তান হলো। হ্যাঁ, এইগুলা প্রতিটা সূত্র আছে, এই জন্য আমরা এগুলো টানছি। হ্যাঁ, দেখেন এই বাঙালি যারা ছিল কলকাতা ইউনিভার্সিটিতে, আমাদের বাঙালি ছাত্ররা, হ্যাঁ, বাঙালি মুসলিম যারা, তারা মুসলিম নামের কারণে মার্কস কম পেত। আচ্ছা, এবং দেখা যায় যে মুসলমানরা কোনোভাবেই তারা টপ রেজাল্ট করতে পারছে না। এবং শেষ পর্যন্ত শেরে বাংলা, আমরা সম্ভবত এটা শেরে বাংলার আমলে মুখ্যমন্ত্রী হয়েছিলেন 37 সালে, শেরে বাংলার আমলে বা শেরে বাংলার প্রয়াসেই মূলত পেপারে নাম লেখা উঠে গেল উত্তরপত্রে। এরপর দেখা যায় টানা কয়েক বছর বাঙালি মুসলিম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। এভাবে অনেক অনেক ঘটনা আছে, সুস্পষ্টভাবে অসংখ্য ঘটনা আছে, যেগুলোর মাধ্যমে স্পষ্ট যে কলকাতার এলিটরা আমাদেরকে বাঙালি হিসেবে দেখে না, মুসলিম হিসেবে দেখে। এই মুসলিম আইডেন্টিটি নিয়ে কিন্তু সামনে এগোবে। আমরা যদি এরপরে দেখি কি হলো, পশ্চিমবঙ্গের আন্দোলনের মুখে ব্রিটিশরা বাধ্য হয়ে, বিরক্ত হয়ে 1911 সালে বঙ্গভঙ্গকে বাতিল করে দিল। আবার আমরা এক হয়ে গেলাম, ঢাকা রাজধানী বাতিল হয়ে গেল, আবার কলকাতা রাজধানীতে সমগ্র বেঙ্গল প্রেসিডেন্টের রাজধানী কলকাতা হয়ে গেল। এরপর কি হলো, এরপর মানুষের, বিশেষ করে মুসলমানরা যত সময় যাচ্ছে মুসলমানরা কংগ্রেস থেকে আস্থা হারাচ্ছে। যদিও তখনও মুসলমানরা কিন্তু মুসলিম লীগকে প্রশ্রয় দেয় নাই, এবং এখানে আলেম উলামারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিংশ শতাব্দীতে সবচেয়ে বড় একটা আন্দোলন হয়েছে রেশমি রুমান আন্দোলন, হুসেন আহমদ মাদানি উনাদের নেতৃত্বে। তো এইটাও কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে খুব একটা আলোচনা হয় না। তো যাই হোক, 1920 সালের দিকে সম্ভবত জমিয়তে উলামায়ে হিন্দ এই আন্দোলনগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পাঠ্যপুস্তকে এগুলো থাকবে না কেন? এই তো, এগুলোকে আমাদের মানে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর অংশ না? এক্স্যাক্টলি, প্রচন্ড গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু আমরা এটাকে ইচ্ছাকৃতভাবে আমাদের পাঠ্যপুস্তকের নিয়ন্ত্রক যারা, বা আমাদের ওই যে বিজয়ের পরে, যেটা আমরা মূল আলোচনা যেটা আমরা আছি, যে বিজয়ের পরে আমাদের বিজয়টা হচ্ছে না, কেন হচ্ছে না, এইটাই যে একটা কারণ। আমরা প্রকৃত ইতিহাস জানি না, ইতিহাসের নামে প্রোপাগান্ডা চলে। তো এরপরে কি হলো, মুসলমানরা আস্তে আস্তে শঙ্কিত হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে ব্রিটিশরা যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশরা বলেছিল যে স্বাধীনতা দিয়ে দেবে, দেয় নাই। আস্তে আস্তে ব্রিটিশরা বিভিন্ন প্রয়াস চালাচ্ছে যে দেশকে, ভারতকে স্বাধীনতা দেবে। ওই সময় পর্যন্ত মুসলমানরাও, হিন্দু মুসলিম সবাই মোটামুটি সাধারণ যারা, সবাই এক ভারত বা এক ইন্ডিয়া, হিন্দুস্তান চাচ্ছিল। কংগ্রেস অল ইন্ডিয়া বা একটা ইন্ডিয়া চাচ্ছে, একটা রাষ্ট্র চাচ্ছে। তো ওই সময় শেরে বাংলায় কে ফজলুল হক, আমাদের বাঙালি
মুসলিম লীগের একজন মুসলিম লীগের একজন বাঙালি নেতা হুম, শেরেবাংলা কে ফজলুল হক 1940 সালে লাহোরে গিয়ে একটা প্রস্তাব দিয়েছিলেন। হুম, এই প্রস্তাব আসলে কেন দিয়েছিলেন, এইটা কিন্তু ওই ওই আকাঙ্ক্ষাটা, ওই মুসলমানদের আকাঙ্ক্ষাটা আমরা কিন্তু এখনো বুঝি না। না বুঝার ফলেই আমরা বারবার কিন্তু আমাদের বিপ্লবগুলো ব্যাহত হচ্ছে। হুম। শেরেবাংলা বলছেন যে ব্রিটিশরা ভারতকে স্বাধীনতা দিয়ে চলে যাওয়ার পর ব্রিটিশের হাতে তৈরি যে হিন্দু এলিট, হুম, এদের হাতে মুসলমানরা আরো বেশি অনিরাপদ। সুতরাং মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে ভূমিগুলো আছে এগুলাকে একটা আইন, সাংবিধানিক ভাবে এদের স্বায়ত্তশাসন যদি নিশ্চিত না করা যায়, তাহলে এই অবস্থায় ব্রিটিশরা চলে গেলে মুসলমানদের অবস্থা ভারতে আরো খারাপ হয়ে যাবে। হুম, দেখেন তখন পর্যন্ত কিন্তু দ্বিজাতি তত্ত্ব, দুই রাষ্ট্র এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। 1940 সালে এরকম কোনো স্লোগান নাই। হুম, যদিও কেউ কেউ কোনো কোনো পণ্ডিত, আল্লামা ইকবাল সহ অনেকেই 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 আগ থেকেই দেখছিলেন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, উপায় নাই, দুইটা আলাদা রাষ্ট্র হতেই হবে। তো লাহোর প্রস্তাবের মূল কথা কি ছিল, যেটা লাহোর প্রস্তাবের আলোকে কিন্তু আজকের বাংলাদেশ, হুম, এটা অবশ্য আমাদের পাঠ্য বইও আছে এই বক্তব্যটা। লাহোর প্রস্তাবের মূল ছিল যে ভারতের যে উত্তর পশ্চিমাঞ্চল এবং পূর্ব দিকে যে মুসলিম ভূখণ্ডগুলো আছে এগুলা স্বায়ত্তশাসন থাকবে এবং সবাই মিলে একটা কনফেডারেশন, যেটা ব্রিটিশরা মানে নেই। এবং মুসলিম মুসলিম লীগ বারবার ব্রিটিশদেরকে বলছে যে মুসলমানদের জন্য বিশেষ আইন করে দেয়া লাগবে, তাহলে একটা রাষ্ট্র হোক, সমস্যা নেই। কিন্তু কংগ্রেসের ষড়যন্ত্রই বলবো আমি, ব্রিটিশরা এটাতে কখনো রাজি হয় নাই। ওই অবস্থায় আমরা দেখেছি 1920 সালের পর থেকেই একাধিক দাঙ্গা হচ্ছে। এই দাঙ্গাগুলো কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক, এবং এই দাঙ্গার সময় এই প্রথম চূড়ান্ত ভাবে হিন্দু মুসলিম যে গণমানুষ, এর আগে তো এলিটদের দ্বারা শোষিত হয়েছে, এখন সাধারণ হিন্দু সাধারণ মুসলিমকে বিশ্বাস করে না, হুম, সাধারণ মুসলিম সাধারণ হিন্দুকে বিশ্বাস করে না। যে মুসলিম লীগকে মুসলমানরা ভোট দেয় নাই 37-এ, যে প্রাদেশিক 37-এ যে ইলেকশন হয়েছে, 4টা রাজ্যে মুসলিম লীগের সুযোগ ছিল ইলেকশন করার, যেখানে কংগ্রেস দাঁড়ায় নাই। ওই চারটাতেই কিন্তু মুসলিম লীগ জিততে পারে নাই। তো শুধু মোটামুটি ভোট পেয়েছে আমাদের পূর্ব বাংলাতে। তো এখানেও মুখ্যমন্ত্রী হয়েছিলেন কে, শেরেবাংলা কে ফজলুল হক। কিন্তু দাঙ্গার পরে ব্রিটিশদের সাথে কংগ্রেসের যে ভেতরে যে সম্পর্ক, সেই অবস্থায় মুসলমানরা দিশেহারা হয়ে যায়। মুসলমানরা দেখে যে এই অবস্থায় আমার ইন্ডিয়া নামে একটা রাষ্ট্র রেখে গেলে মুসলমানদের অবস্থা আরো খারাপ। ওই প্রেক্ষাপটেই মূলত মুসলিম লীগের প্রতি মুসলিমদের আস্থা চলে আসে। এবং ওই অবস্থায় মুসলিম লীগের এই যখন লাহোর প্রস্তাব তো ব্রিটিশরা মানবে না, তখন মোহাম্মদ আলী জিন্না একটা বিকল্প প্রস্তাব দিলেন। লাহোর প্রস্তাব থেকে সরে গিয়ে হুম, মুসলিম লীগে অধিবেশনে উনি সিদ্ধান্ত নিলেন যে আমরা এখন চাইবো দুটা পৃথক রাষ্ট্র। এবং উনি বললেন যে মুসলমানদের সাথে হিন্দুদের আর এই এমন একটা অবস্থায় আমরা চলে গেছি যেটা পসিবল না। এবং শেষ পর্যন্ত কিন্তু এটা ব্রিটিশরা রাজি হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা কি দেখলাম, যে ব্রিটিশরা এই দ্বিজাত তত্ত্ব, যেটা আসলে দ্বিজাতি তত্ত্বের কারণেই যে এটা হয়েছে, মোহাম্মদ আলী জিন্নার কারণেই দ্বিজাতি তত্ত্ব হয়েছে, ব্যাপারটা এমন না। পরিস্থিতিটা এমন ভাবে এগিয়ে যাচ্ছিল, এটা অনিবার্য ছিল। এবং সেই অনিবার্য সময়েই মোহাম্মদ আলী জিন্না এটা উচ্চারণ করে যে আমরা কি চাই, দুইটা রাষ্ট্র চাই, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান। তো এই পাকিস্তানটা আসলে কি? পাকিস্তানটা হচ্ছে এই যে ভারতে এতদিন ধরে নিপীড়িত নির্যাতিত যে মুসলমানদের যে আকাঙ্ক্ষা, যে মুক্তির স্বপ্ন, যে স্বপ্ন দেখছে যে না একদিন এখানে ফ্যাসিবাদ সাম্রাজ্যবাদ সরে যাবে, আমরা মুক্ত হব, সেই মুক্তির আকাঙ্ক্ষা নিয়েই মূলত পাকিস্তান। এবং এখানে আমাদের বাঙালি মুসলিম লীগার যারা ছিলেন, ইভেন শেখ মুজিবুর রহমান, উনি একজন তরুণ পাকিস্তান আন্দোলনকারী ছিলেন, পাকিস্তান আন্দোলনের যে কর্মী ছিলেন। উনার বয়স তখন 27-28 ছিল হুম, যখন পাকিস্তান হয়। শের বাংলা একে ফজলুল হক, উনার গুরু ছিলেন সোহরাওয়ার্দী, শের বাংলা ভাষা নিশো অনেকেই ছিলেন। কিন্তু পাকিস্তান হওয়ার পর এই আপনি যেটা বলছিলেন যে বিপ্লব বা গণঅভ্যুত্থানের পরেই বেহাত হয়ে যায় কেন, পাকিস্তান হওয়ার পরপরই আমরা দেখলাম মোহাম্মদ আলী জিন্নাহ 48-এ মারা গেলেন।
পাকিস্তান হওয়ার পরপরই দেখা গেল ওই পাকিস্তান শুধু কয়েকজন মুসলিম লীগের নেতার কারণে হয় নাই, এইটা ওই যে মুসলিম জনগণের আকাঙ্ক্ষার ফলে হয়েছে। হুম। এবং যে হুম, একটা তখন একটা স্লোগান ছিল, পাকিস্তান কা মতলব কি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এটার জন্য কিন্তু এটা প্রত্যেকটা মুসলমান কিন্তু এটা কি হয়েছে, যদিও অনেক মুসলমান ভারতেই রয়ে গেছে, হুম। বিভিন্ন কারণে এটা আসলে যাওয়ার সুযোগ নাই, কিন্তু পাকিস্তানটা আসলে মুসলিম গণমানুষের আকাঙ্ক্ষার ফল। কিন্তু দেখা গেল পাকিস্তান হওয়ার ঠিক পরপরই আচ্ছা এখানে আচ্ছা, আপনি কি এটা লক্ষ্য করেছেন যে পাকিস্তান হওয়ার ঠিক পরপরই হুম, পাকিস্তান কা মতলব কি, লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান এবং এই স্লোগানের অন্তর্নিহিত আহ, আবেগ ও বার্তা পাকিস্তান থেকে অদৃশ্য হয়ে গেল। এক্স্যাক্টলি ঠিক আছে, এবং আমি এটা উল্লেখ করতে চাই যে এই যে আমাদের জুলাই, বিচারের হ্যাঁ, 1 মাস হলো, এরপরে আমাদের যে প্রধান প্রধান স্লোগান যেগুলো ছিল, যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, যে হুম, স্লোগান মানুষ কেন দিয়েছিল, যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনার নামে হুম, বাংলাদেশের মানুষকে বিভাজিত করে রাখা এবং বাংলাদেশের বাংলাদেশের জনগণের কোনো কোনো অংশকে যাতে সহজেই দমন পীড়ন করা যায়, এজন্য একটা ট্যাগ সব সময় জীবন্ত রাখা, যে রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে কিন্তু স্লোগান দিয়েছিল এক্স্যাক্টলি। মানুষ, ছাত্ররা। এখানে রাজাকার হওয়ার কোনো আকাঙ্ক্ষা ছিল না, ছিল না, এখানে ছিল ওই যে রাজাকার বলে, যে বিভাজনের Yes, রাজনীতি, yes, সেটাকে প্রশ্নবিদ্ধ করা। yes, সেটার তাহলে- প্রতি দ্রোহ ছিল এখানে। হ্যাঁ, দ্রোহ ছিল। এখন দেখেন এই যে স্লোগানটা ছিল, এটা কিন্তু চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, ঢাকা সব জায়গায় এই স্লোগান প্রতিধ্বনিত হয়েছে। Exactly. এখন এই স্লোগান আন্দোলনের মূল স্লোগানগুলোর মধ্যে ছিল না বলে অনেকে বলার চেষ্টা করছে। কেন এরকম বারবার হয়? কেন আমরা আমাদের মূল স্লোগানগুলো বা মূল দাবিগুলোকে বা জনগণ যে স্লোগানগুলো দিয়েছিল, হ্যাঁ, সেগুলো কেন মুছে দেয়া হয়? এই যে এক্স্যাক্টলি যেটা পাকিস্তানের হওয়ার পর হয়েছিল, পাকিস্তান হওয়ার পরই মুসলিম লীগ ভাবলো যে পাকিস্তান আসলে কে বানিয়েছে, মুসলিম লীগ বানিয়েছে। মুসলিম লীগ বানিয়েছে, সকল ক্রেডিট, সকল স্টেক তারা নিয়ে নিল। যেটা আজকে আমরা আশঙ্কা করছে কেউ কেউ, আজকে এরকম দিকে কি আমরা এগিয়ে যাবো কি যাবো না, চলে গেছে যে ব্যাপারটা এমন না, হুম, যেটা 71 সালের পরও হয়েছে। সব ক্রেডিট কে নিয়েছে? আওয়ামী লীগ নিয়ে নিছে। হ্যাঁ, আওয়ামী লীগের অবদান ছিল, হুম, কিন্তু এই অবদান থাকা আর সব ক্রেডিট নিয়ে নেয়া, এটা ওই যে আপনি যে এক্সাম্পল দিয়েছিলেন অ্যানিমাল ফার্ম, আর ওই যে 1984 যে এক্সাম্পল দিয়ে দিয়েছিলেন, হুম, ব্যাপারটা এরকম পাকিস্তান আমলে হইলো। যে দেখা গেল যে পাকিস্তান আমলে মুসলিম লীগ সকল স্টেক নিয়ে নিল, যে মকসদ নিয়ে পাকিস্তান হয়েছে সেই মকসদ থেকে সরে এসে তারা আরো বেশি একনায়ক, আরো বেশি স্বৈরাচারী শাসন শুরু করলো। ইভেন এত স্বৈরাচারী হয়ে উঠলো যে পাকিস্তানের মুসলিম লীগের হুম, দুই পক্ষ, যেটা আমরা দেখেছি যে পাকিস্তানের দুইটা অংশে ছিল, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের এলিটরা, পশ্চিম পাকিস্তানের পলিটিশিয়ানরা, তারা পূর্ব পাকিস্তানের মুসলিম লীগের পলিটিশিয়ানদেরও জায়গায় স্পেস দিতে চাচ্ছে। মানে স্টেকটা এইভাবে নেয়ার শুরু হলো যে শুধু মুসলিম লীগ যে নিয়ে নিচ্ছে তা না, মুসলিম লীগের পশ্চিম অংশ নিয়ে নিচ্ছে। এখানে একটা মজার জিনিস আমার মনে হয়, যে অসমাপ্ত আত্মজীবনী যখন পড়ি, আমার অনেক আগে পড়ছি তো পুরোটা মনে নাই, কিন্তু আমার মনে পড়ে উনি যখন পাকিস্তান হলো, তখন উনি উনার পিয়ার্সদেরকে বলছিলেন যে বিরোধী দল গড়ে তুলতে হবে, বিরোধী দল ছাড়া গণতন্ত্র চলে না, বা গণতন্ত্র কিভাবে চলবে বিরোধী দল ছাড়া, এজন্য আমাদেরকে বিরোধী দল, মুসলিম লীগ ছিল, পাকিস্তান হাসিল হয়েছে, এখন দেশের গণতন্ত্রের জন্য বিরোধী দল লাগবে, এবং উনারা বিরোধী দল গড়ে তোলেন। হ্যাঁ, তো সেটা ছিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যেটা পরে আওয়ামী লীগ হয়। আচ্ছা, স্বাধীনতার পরে 74-এর দিকে এসে, 74 হুম। 74-এর দিকে এসে বাকশাল গঠন করা হলো, এবং সকল বাকশাল, রাজনৈতিক, যদিও এটা আনুষ্ঠানিকভাবে হয়েছে 75-এর 25শে জানুয়ারি, 25শে হ্যাঁ, জানুয়ারি। কিন্তু প্রয়াস 74 থেকে এটা হ্যাঁ, কাজ শুরু হয়েছিল। হ্যাঁ, তো উনি সিরাজুল আলম হুম। খানের সাথে বৈঠক করেছিলেন। সিরাজুল আলম খান তখন বলছিলেন, এত 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 রাজনৈতিক দলের দরকার নাই, হ্যাঁ, একটা দল করা হোক। এরকমটা আমি এক জায়গায় পেয়েছি সিরাজুল আলম খানের ব্যাপারে, আমি শিওর না, কিন্তু
এরপরে দেখা গেল কি বাকশাল হলো এবং একদলীয় একনায়কতান্ত্রিক একটা শাসনের দিকে আমরা চলে গেলাম। বিরোধী দলের কোনো স্পেস থাকলো না। না। ইভেন এই জায়গায় যে আব্দুর রাজ্জাকের একটা কথা আছে যে যে শেখ সাহেব স্টেটসম্যান হওয়ার একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি ওটা কাজে লাগাইবার পারেন নাই। কারণ হচ্ছে উনি ওই যে আমরা জানি তো যে 72 না 73 নির্বাচন হয়েছিল 73 নির্বাচন। এবং সেখানে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল এবং হেলিকপ্টার দিয়ে উড়িয়ে এনে ব্যালট বক্স মানে দেয়া এবং মানুষ যে ভোট দিয়েছে সেই ব্যালট গুলো ছিনতাই করে নেয়া, এরকম লুটপাটের ভোট ছিল। তো এভাবে বিরোধী দল এখানে আসলে নির্বাচন ভোটাভুটি এটার চেয়ে বড় কথা হচ্ছে আপনি অন্যান্য মতকে আপনি স্পেস দিচ্ছেন কিনা। এখন আমি এটা বলছি এই কারণে যে এখনো কি কিছু কিছু দেশের জনগণের কিছু কিছু অংশের কথা বলার অধিকার বা স্পেস কিছুটা সীমিত করে দেওয়ার চেষ্টা চলছে না? আমার কাছে মনে হচ্ছে চেষ্টা চলছে। কারণ হচ্ছে যে দেখেন শাহবাগে একটা দাবি উঠেছিল যে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বারবার উঠছে। হ্যাঁ। এটা আসলে এইটা কিন্তু কেন উঠবে, এটা নিয়ে কিন্তু আলাপ আছে। আচ্ছা আপনি বলেন। যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তারপরে দেশে যেহেতু একটা পরিবর্তন হয়েছে, এখন দেখেন বারবার শাসনতান্ত্রিক আলোচনা আসে। এখন নতুন সংবিধান প্রণয়নের কথা আসছে এবং বাংলাদেশের সংবিধান বারবার পরিবর্তন হয়েছে। সংবিধান লেখে কারা বাংলাদেশে? যে দেখেন 72 সংবিধানে একজন মূল কারিগর ছিলেন ডক্টর কামাল হোসেন। উনি মুক্তিযুদ্ধ পুরোটা সময় ছিলেন পাকিস্তান। ঠিক আছে, এবং উনি যখন শেখ সাহেবের সাথে দেশে আসেন উনাকে জনগণ মেনে নিতে চাইছিল না। তো উনি বঙ্গবন্ধু তখন বললেন যে ওকে, ও আমার সাথে জেলে ছিল, কিন্তু উনি আসলে বাস্তবে জেলে ছিলেন না, উনি হচ্ছে পাকিস্তানিদের সাথে নিরাপদে নির্বিঘ্নেই ছিলেন। তাহলে এই যে উনি এসে বাংলাদেশের সংবিধান লিখলেন এবং বলা হলো কি এই যে 4 মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এটাই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা, মূল মন্ত্র। এরকম কিছু ছিল না, কিন্তু মুক্তিযুদ্ধ ঘোষণার সময় অফিসিয়াল স্টেটমেন্ট কি ছিল? যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। কিন্তু এগুলো আমাদের কনস্টিটিউশনের অংশ হলো না, মূলনীতি হলো না, হলো কি কিছু মতবাদ যেগুলির সাথে এদেশের মানুষ আসলে পরিচিত না। হ্যাঁ, এবং আমাদের এখানকার ভিতর থেকে গড়ে ওঠা কোনো চিন্তা না। ঠিক আছে না? এখন দেখেন, এখন যখন বাংলাদেশের নতুন কনস্টিটিউশনের কথা আসছে, তখন বিভিন্ন ধরনের রাষ্ট্র হতে পারে। কেউ কেউ দাবি করছেন যে, আমি ওই দিন দেখলাম যে ইসলামী রাজনীতি বা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই দেশে আপনি দেখেছেন কোনোদিন যে কমিউনিজমের নামে রাজনীতি করা চলবে না, নিষিদ্ধ করতে হবে? কেউ কোনো ইসলামপন্থী দল, কোনো মাদ্রাসার হুজুর কেউ দাবি করেছেন? আপনি এরকম নজরে আমরা শুনেছি? আমরা শুনি নাই। আমরা কি দেখেছি যে জাতীয়তাবাদের নামে এদেশের রাজনীতি চলবে না, এরকম দাবি কেউ আসছে? কিন্তু সবাই কি এই মতবাদগুলোর সাথে একমত? এদেশের জনগণ না, প্রশ্নই ওঠে না। তাহলে মানুষ কিন্তু মানে আপনি দেখবেন যে যারা ইসলাম প্রিয় এদেশের জনগণ, তারা সবসময়ই ইনক্লুসিভিটির কথা বলেছে, কিন্তু সকল রাজনৈতিক বন্দোবস্তেই তাদেরকেই এক্সক্লুড করে ফেলা হয়েছে, তাদেরকেই আলাদা করে ফেলা হয়েছে এবং তাদেরকে কোনো রাজনৈতিক ফোরামে মানে জায়গা দেওয়া হচ্ছে না। এটা কেন বারবার হচ্ছে? এই জিনিসটা এটা শুধু ইসলামের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এই প্রয়াসটা যেটা পাকিস্তান আমলে হয়েছিল, পাকিস্তান হওয়ার পরই পাকিস্তানের মকসদ শেষ এবং আলেমুলামারা জেলে গেলেন এবং স্টেক পুরাটাই নিয়ে নিল মুসলিম লীগের পশ্চিমা অংশ। সেম আমরা দেখেছি
একটু আগে যেটা আপনি বললেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী এবং সাধারণ জনতা মিলেই করেছে। কলকাতা থেকে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধীর সহযোগিতায় পলিটিক্যাল বা রাজনৈতিক ক্ষেত্রে বেশ হুম। কিছু কাজ করেছে। কিন্তু বাংলাদেশ হওয়ার পরই দেখা গেল যে এই বাংলাদেশ মূলত যে কারণে হয়েছে, যে কারণে পাকিস্তান হয়েছিল, হুম। যে আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশ পাকিস্তান থেকে বেরিয়ে এসেছে, ওই আকাঙ্ক্ষা কিন্তু পাকিস্তানে পূরণ হয় নাই। না, এই জন্য এই জন্য যে মুক্তির স্বপ্ন দেখেছিল, ওই মুক্তি কিন্তু আমরা পাইনি পাকিস্তান আমলে। এবং পাকিস্তান আমলে আমরা পাকিস্তান থেকে বের হয়ে আসার মূলে কি ছিল? মূলে ছিল যে পশ্চিম পাকিস্তানের শোষণ বা বৈষম্য আমাদের প্রতি। হুম। তো এই বৈষম্য থেকেই তো আমরা বের হয়ে এসেছি। তাহলে এই যে ইসলাম এবং মুসলমান এবং প্রশ্নে যে এখানে পাকিস্তান হলো, সেই সেই আন্দোলনের এবং সেই আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা, প্রাসঙ্গিকতা কি ফুরিয়ে গেছে? কিন্তু বাংলাদেশ হওয়ার পরই এই আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা হলো। দেখেন কয়েকভাবে হাইজ্যাক করা হয়ে গেছে অলরেডি। হুম। আজকের আপামর বাংলার জনতার একটা অংশ যারা এই পাঠ্যক্রমে পড়ালেখা করে বড় হয়েছে, তারা মনে করে যে আমরা বাংলাদেশ পেয়েছি বাঙালি পরিচয়, কিন্তু না, আমরা পাকিস্তান পেয়েছিলাম যেভাবে মুসলিম পরিচয়ে। পাকিস্তান থেকে যে আমরা যখন বাংলাদেশ হই, তখন আমরা ওই বাঙালি মুসলিম পরিচয় হয়েছি। হুম। আমরা কিন্তু শুধু বাঙালি পরিচয় হইনি, কারণ এখানে ইসলাম সমস্যা ছিল না, এখানে ইসলাম প্রশ্ন না। পাকিস্তানি শাসক যারা ছিল তারা তো মুসলমান ছিল, হুম। বা কেউ কেউ তাদেরকে আমরা তাদের কর্মকাণ্ডের জন্য মুনাফেকও বলা হয়। হুম। কিন্তু প্রশ্ন হচ্ছে, তো এই অনেক এই যে ব্যক্তিগত না, না, আমল, না, আমরা যখন মুক্তিযুদ্ধ যখন হুম, হয় এবং স্বাধীনতার ডাক দেয়া হয়, তখন কি আমরা ইসলামকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের ডাক প্রশ্নই উঠে না, এরকম কিছুই ছিল না। কিন্তু এগুলো তো আমাদের যে মেটা ন্যারেটিভের মধ্যে চলে আসছে। চলে আসছে, এই তো বললাম যে মুক্তিযুদ্ধের মূল চেতনা এটা হাইজ্যাক। হ্যাঁ। কারণ মুসলমানরা এই যে আন্দোলন যারা করলো, এই মুক্তিযুদ্ধ যারা করলো ধরেন ৭১, এই মুক্তিযোদ্ধারা তো মুসলমান ছিলেন অধিকাংশই। এই মুক্তিযোদ্ধারা ইসলাম থেকে তো স্পিরিট নিয়েছে। হুম। এবং পাকিস্তানের সাথে যে আমাদের সংঘাত, হুম। এটা তো ইসলাম রিলেটেড কোনো বিষয় ছিল না। হুম। তাহলে ধরেন যে একটা ফ্যামিলিতে দুই ভাইয়ের, এক ভাই দুই ভাই, দুটাই মুসলিম পরিচয়ে, হুম। তারা একটা ফ্যামিলিতে ছিল। দুই ভাইয়ের ঝামেলা হয়েছে, বড় ভাই ছোট ভাইকে শোষণ নিপীড়ন নির্যাতন করছে। এই পর্যায়ে ছোট ভাই আলাদা হয়ে গেল, বা দুই ভাই আলাদা আলাদা সংসার হয়ে গেল। তো এখানে কি বড় ভাই মুসলিম এই কারণে আলাদা হইলো, আর ছোট ভাই অন্য পরিচয় আলাদা হয়ে গেল? ব্যাপারটা তেমন না। এখানে আমরা যে এবং হাইজ্যাক হয়েছে, দেখেন আমরা আমাদের আচ্ছা, আমি এখানে একটা কথা বলে নেই। হুম। এটা হচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশে যদি ছোট ভাই বড় ভাইয়ের উদাহরণ টানা হয়, হুম, তাহলে জনসংখ্যার বিচারে বলে আমরা বড় ভাই ছিলাম, আর আন্দোলনের অগ্রগামিতার বিচারে বলে এই ক্ষেত্রে আমরা বড় আমরা ভাই কিন্তু ছিলাম। পাকিস্তান আন্দোলনের হ্যাঁ, সবচেয়ে বড় দাবিদার, এক্স্যাক্টলি। আমরাই বড় ভাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, শুধু ভূখণ্ডে তারা বেশি ছিল, হ্যাঁ। জায়গাটা সীমানা বেশি ছিল তাদের পশ্চিম পাকিস্তানে। হ্যাঁ। কিন্তু আর পশ্চিম পাকিস্তান তো পাকিস্তান- পুরোটা একটা জিনিস না। হ্যাঁ। পশ্চিম পাকিস্তানে কত ধরনের লোক, হ্যাঁ, সবাই কি না, পশ্চিম পাকিস্তান যে একটা ইউনিট, যেটা প্রথম শাসনতন্ত্রে দেওয়া হয়েছিল, আসলে তাতে একটা ইউনিট না। না। এই যে দুইটা প্রদেশ, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, ব্যাপারটা নানা তেমন না। মতের নানা জাতের মানুষ। হ্যাঁ, ওই সময় পশ্চিম পাকিস্তানে 4টা আলাদা প্রদেশ ছিল, এবং প্রত্যেকেরই সাংস্কৃতিকভাবে আলাদা। সিন্ধ, বেলুচিস্তান, তারপর হচ্ছে ওই যে সীমান্ত প্রদেশ পাঞ্জাব, এরা কিন্তু ডিফারেন্ট ছিল। সিন্ধ বালুচিস্তান, হ্যাঁ। গিলগিট বালতিস্তান, এক্স্যাক্টলি। পুরা পাকিস্তান। তো দেখেন ৭১-এর পরে আমাদের মূল যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা ৭১-এর যুদ্ধ করলাম, আমাদের অসংখ্য অগণিত মানুষ ৭১-এর আন্দোলনে যে বিসর্জন নিজেকে দিল, কিন্তু ক্রেডিটটা কে নিল? কতিপয় লোক নিয়ে নিল। কিছু মানুষ বের হলো যারা স্টেক নিয়ে নিল। সম্পূর্ণ ক্রেডিট আওয়ামী লীগ নিয়েছে। আওয়ামী লীগ নিয়েও যদি এখানের গণ আকাঙ্ক্ষাকে ধরে রাখতো, তাও তো আমরা কিছু সুবিধা পেতাম। কিন্তু দেখা যায় যে একটা রাষ্ট্র চলে কিসের ভিত্তিতে? সংবিধানের ভিত্তিতে, শাসনতন্ত্রের ভিত্তিতে। কিন্তু সেই শাসনতন্ত্রটা এমন হইলো যে কয়েকটা ধারা, যেটা আমাদের নিজেদের, বাকি সবগুলো ইন্ডিয়া, ইংল্যান্ড বা অন্যান্য রাষ্ট্রের সংবিধান থেকে কপি করে দেয়। আমি এক জায়গায় কমেন্টে দেখছিলাম এরকম যে পাকিস্তানে যখন শাসনতন্ত্র বানানো হয়, তখন আইয়ুব খানকে সামনে রেখে তাকে যতভাবে ক্ষমতায়িত করা যায়, ৬২ সালে
হ্যাঁ দ্বিতীয় শাসন আচ্ছা, দ্বিতীয় শাসন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ 62 সালে, sorry। তো এই যে আইয়ুব খানকে সামনে রেখে হুম। যে উনাকে কতভাবে ক্ষমতায়িত করা যায় সেই লক্ষ্যে হ্যাঁ। সংবিধান লেখা হলো। এক্স্যাক্টলি। এবং বাংলাদেশ যখন স্বাধীন হলো হুম তখন আসলে সেই একই, এবং ওই সংবিধানের বিরুদ্ধে আওয়ামী লীগ সোচ্চার ছিল, হুম আইয়ুব খানের যে সংবিধান, এবং সেই যে ধারার বিরুদ্ধে আওয়ামী লীগ সোচ্চার ছিল সেই একই ধারাগুলো আবার আমাদের সংবিধানে চলে আসলো। এক্স্যাক্টলি। এবং শেখ মুজিবকে সামনে রেখে, যেভাবে আইয়ুব খানকে সামনে রেখে সংবিধান লেখা ছিল, শেখ মুজিবকে যতভাবে ক্ষমতায়িত করা যায় সেই লক্ষ্যে সংবিধান লেখা হলো। তাহলে এখানে আসলে তাহলে এইটা কেন ঘটছে? এইটা হচ্ছে যে পাকিস্তান আমলে আমরা ব্রিটিশের যে স্ট্রাকচার ছিল, হ্যাঁ। মূলত এই একটা সাম্রাজ্য বা একটা রাষ্ট্র চালানোর জন্য বেশ কিছু প্রতিষ্ঠান থাকে। রাষ্ট্র বা সাম্রাজ্য হয় সকল প্রতিষ্ঠানের অভিভাবক। তো এই ব্রিটিশরা এখানে ছিল নিবর্তনমূলক আইন দিয়ে চালাতো, এবং এখানে শোষণ নিপীড়ন তাদের মূল কাজ। এই ক্ষেত্রে যে পুলিশ, যে আমলাতন্ত্র, যে আদালত, যে আইন, নির্বাচন, এই পুরা ব্যাপারটা পাকিস্তান আমলে আমরা দেখেছি ব্রিটিশের যে স্ট্রাকচার, ব্রিটিশের যে আমলা, ব্রিটিশ আমলের আমলা ছিল, সেই আমলা দিয়েই কিন্তু পাকিস্তান শুরু হয়েছে। যে ব্রিটিশ, ফুল ব্রিটিশ যে স্ট্রাকচার ছিল এখানে, ব্রিটিশ ভারতের মানুষকে শোষণ করা, নিপীড়ন করা, এখানে সম্পদকে লুটপাট করে ইংল্যান্ডে নিয়ে যাওয়া, ওই সিস্টেম দিয়েই আমরা পাকিস্তান শুরু করলাম। এবং এটা আরো খারাপ হয়ে গেল কিভাবে, যখন পাকিস্তানের শাসনতন্ত্র শুরু হলো কি করে, ওই শাসককে ক্ষমতা দেওয়ার জন্য, যেটা 62 দ্বিতীয় শাসনতন্ত্রে আইয়ুব খানকে কেন্দ্র করে হয়েছিল। এক্স্যাক্টলি বাংলাদেশ হওয়ার পর মানুষ দেখেন, এই যে বারবার আপনি যেটা বলছিলেন, এই যে বারবার বিজয় আমাদের, এটা কিন্তু ভালো লক্ষণ। বারবার বিজয় মানে কি, আমরা বারবার পরাধীন হই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য আসছে না। কেন আসছে না? কারণ ব্রিটিশের সব স্ট্রাকচার পাকিস্তান রেখেছে, আর পাকিস্তানের সব স্ট্রাকচার বাংলাদেশ হওয়ার পর সেম থেকে গেছে। একই প্রশাসন, একই আদালত, একই পুলিশ, এখনো আমাদের পুলিশ তাহলে ওই 1860 সালে তাহলে আমাদের পেনাল কোড, আইন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, হ্যাঁ সাংবিধানিক বন্দোবস্ত, সবকিছু আমাদের পরিবর্তন করা লাগবে। এক্স্যাক্টলি। এবং এই পরিবর্তন না করে শুধু ওই মাথা বা উপরে যে আছে চেয়ারের দুই একজনকে পরিবর্তন করে নতুন ইন্টারিম সরকার যদি বলে যে আমরা বাংলাদেশকে বদলে দিচ্ছি, তাহলে আবার ব্যাপারটা ব্যাহত হবে এবং হাইজ্যাক হবে। এবং 71-এর পরে যেটা আমরা দেখেছি, 75 সালে বাকশাল যে কারণে হলো, এবং ওই সময়ও ওই যে স্টেক নেয়ার যে প্রবণতা, এখানে মানুষের কোনো স্টেক নেই। যারা যুদ্ধ করলো তাদের কোনো স্টেক নেই, যাদের আকাঙ্ক্ষার ফলে। দেখেন, শেখ মুজিবুর রহমান কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের আগে পুরা পূর্ব পাকিস্তানের গণমানুষের আকাঙ্ক্ষাকে একত্র করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, এই ক্রেডিট উনাকে দিতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানুষের আকাঙ্ক্ষাকে নিয়েই তো উনি লিডার হয়েছেন, কিন্তু 71 পরবর্তী সময়ে যদি উনার অ্যাকশন গুলা মানুষের আকাঙ্ক্ষার বাইরে চলে যায়, তখন তো আর উনি আর মানুষের নেতা না। এবং দেখা গেছে যে উনার জনপ্রিয়তা, স্টেটমেন্ট হিসেবে উনার জনপ্রিয়তা কি হয়েছে, প্রচন্ড কমেছিল। তো সেম ভুল আমরা করেছিলাম। এখনো দেখেন আমাদের আমলা, দেখেন পতিত ফেসিবাদ বা আমাদের যে ফেসিবাদী শক্তির বড় বড় মাথা যেগুলো, তারা কিন্তু সরে গেছে, কিন্তু যে আমলা নিয়ে কাজ করেছে সেই আমলাতন্ত্র কিন্তু বহাল কিন্তু সে আমলারা কিন্তু বহাল, এরাই কিন্তু কাজ করেছে। তো এই ইন্টারিম সরকার যদি আবার, আমরা ইন্টারিম সরকারের সাথে যুক্ত অনেকের বক্তব্য দেখে মনে হচ্ছে যে তাদের নিজেদের আকাঙ্ক্ষাকে গণ আকাঙ্ক্ষা বলে চালিয়ে দেওয়ার প্রয়াস। এবং ওই যে আপনি একটু আগে তুলেছিলেন যে ইসলামী রাজনীতির বিরুদ্ধে একটা তাদের যে মনোভাব, আমার মনে হয় এটা হচ্ছে ওই যে আজকের যে ইউরোপ আমেরিকার লিবারেল সেকুলার যে দুনিয়া, ওই দুনিয়ারই তো একটা বাই প্রোডাক্ট হচ্ছে ডেমোক্রেসি। বা আপনার ভাষায় যদি বলি যে ইউরোপ আমেরিকার গত 200 বছরের যে তাদের যে মূল্যবোধ গুলা ছিল, সেই মূল্যবোধের আলোকে ইউরোপ আমেরিকার যে অভিজ্ঞতা হয়েছে রাজনৈতিক সাংস্কৃতিক, সেই অভিজ্ঞতার একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কি ডেমোক্রেসি। তো এই যে ডেমোক্রেসি যেটা লিবারেল সেকুলার দুনিয়ার একটা বাই প্রোডাক্ট, সেই মাইন্ডসেট থেকেই ইসলামকে খারিজ করা হয়।
কারণ লিবারেল সেকুলার আইডিওলজি আর ইসলামী আইডিওলজিকে একসাথে দাঁড় করানো একটু কঠিন হয়ে যায়। এজন্য লিবারেল সেকুলার মনোভাবী যারা আছে তারা কি করে, ইসলামকে বিভিন্নভাবে কুৎসিতভাবে ট্র্যাক করে। যেমন একটা ভীতি কিন্তু মানুষের মধ্যে ছড়াইয়া দেওয়া হয় যে ইসলামী শাসন হলে এটা ভয়ঙ্কর হবে, এটা ভাগ স্বাধীনতা থাকবে না, এইভাবে কিন্তু ট্যাগিং করা হয়। হুম। দেখেন আপনি যেটা বলছিলেন একটু আগে, যে এখানে কিন্তু এই মার্কসিজম বন্ধ হোক, কার্ল মার্কসের নামে রাজনীতি বন্ধ হোক, এটা বলা হয় না। সমাজতান্ত্রিক আন্দোলন রাজনীতি বন্ধ হোক, এটা বলা হয় না। জাসদ, বাসদ, তারপর হচ্ছে আপনার এই যে এই সিপিবি, এদের নিষিদ্ধের কিন্তু দাবি তোলা হয় না, কিন্তু ইসলামী রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হয়। ওই যে আমাদের লিবারেল সেকুলার দুনিয়ার যে মাইন্ডসেট, এই যারা দাবি করছে তারা হচ্ছে ওই ব্রিটিশের রেখে যাওয়া যে কলোনিয়াল সিস্টেম, যে উপনিবেশিক লিগেসি, এদের বহিঃপ্রকাশ থেকেই মূলত এরা এটা করছে। তো এই সরকার এসে এই মুহূর্তে তারা যদি সংবিধানকে বা শাসনতন্ত্রকে ওই আগের মতোই রেখে দেয়, একটু যদি একটু এই সামান্য সংশোধনী আনে, একটু মানুষ চেঞ্জ করলো, একটু ধারা চেঞ্জ করলো, এইভাবে করলে কিন্তু আমরা আবার আগের জায়গায় পড়ে যাবো। দেখা যাবে 15-20 বছর পরে আরেকটা আন্দোলন হবে ছাত্র জনতা, আরেকটা বিজয় লাগবে, বেহাত হবে অনিবার্যভাবে। এবং সেই দিকেই আমরা এখন পর্যন্ত আমরা নিশ্চিত করে বলছি না বেহাত হয়ে যাবে, বাট যদি এইভাবে যায় তাহলে বেহাত হয়ে যাবে। আমরা আলোচনা করতে করতে অনেক দূর মনে হয় চলে আসছি, এবং আমাদের ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা এক কাজ করি, আমরা হচ্ছে আজকের মতো এখানে শেষ করি, আর আমরা আশা করব যে আগামী দিন এই বিষয়গুলোকে হুম। আরো বিস্তারিতভাবে যাতে আলোচনা করা যায়। এক্স্যাক্টলি। এবং আমরা প্রত্যাশা রাখি যে আমাদের এই গণ-অভ্যুত্থান ইতিবাচক আহ ভবিষ্যতের দিকে যাবে। হ্যাঁ, আমরা এখন আশাবাদী। হ্যাঁ, আশাবাদী। আমরা এখন আশাবাদী, কিন্তু আমার ভবিষ্যৎ আমার ভালো মনে দিকে হয় যাবে। যে সমাজের সকলের অংশগ্রহণে হুম। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আমরা যদি মনে করি যে আমরা বসে থাকবো, অন্যরা যা ইচ্ছা করার করুক, তাহলে আসলে অন্যরাই করবে, তখন আমরা পেছনে পড়ে আমরা রইবো। কথা বলতে হবে, হ্যাঁ, আমরা আমাদের অবস্থান, আমাদের দাবি, আমাদের বক্তব্য কিন্তু পেশ করতে হবে। এটা শুধু আমরা না, সবাই সবাই এই আন্দোলনের সাথে যে ছাত্র জনতা, সবাই কিন্তু এটা প্রকাশ না করলে আবারও চলে যাবে ওই কিছু লোকের হাতে, কিছু লোকের। যেটা পাকিস্তান আমলে গিয়েছে, 71 পেয়ে গিয়েছিল। 24-এর পরে সেটা যাক, এটা আমরা চাই। সুতরাং আমার আবেদন থাকবে, আমাদের সবিনয় নিবেদন, যে আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজেদের মতামত ব্যক্ত করব, নিজেদের অবস্থান তুলে ধরবো, যাতে এই আন্দোলনের ক্রেডিট বা স্টেক কতিপয় লোকের হাতে গিয়ে আবারও দেশটা একটা ফেসিবাদের দিকে এগিয়ে না যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম 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 ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম